আমরা বাচ্চা হওয়ার পরই ধরাই দিই একটা ট্যাবটা কিন্তু একটা সেলফিশ রিজনে বাবা মা, কারণ বাচ্চাকে ট্যাব ধরাই দিলে বাপ মানে একটু ডিস্টার্ব করেন। তুমি কি বেশি ভাবলো সেলিব্রিটি হইছো? আব্বু কোন একটা কাজ দিল, কোন কিছু একটা বললো, আমি 100 বার কোয়েশ্চেন করব, বাট আমি আর্গিউ করি টু অ্যাকচুয়ালি বিল্ড দ্যাট মানে রিলেশনশিপ এজ ওয়েল, দে নো হাউ আই অ্যাম। ও ছোট ছেলে থেকে আনন্দ ফুর্তি করবে, মেজর ছেলের সাথে খুনসুটি করতে হবে, কিন্তু বড় ছেলে না, বড় ছেলে তো আমার মতো দায়িত্ববান হইতে হবে, এই ফ্যামিলিকে টাইনা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। সো উনিও ব্যাকডেটেড না, ওনার সময় উনি স্মার্ট ছিল, রাইট, আমাদের সময় আমরা স্মার্ট। Aske, we are brought back with a very, very special episode of the Generation Gap brought to you by the Daily Star presented by Kiron. আজকের এপিসোডটা বেশ ডিফারেন্ট হবে। এখানে আমরা প্রশ্ন করব না, এখানে আমরা কয়েকটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট শেয়ার করব এবং স্টেটমেন্টের উত্তর শুনতে চাই ইয়েস বা নো এবং ওয়াই। লাইফের স্টোরি শেয়ার করতে পারেন, এক্সপিরিয়েন্সেস, ডন ভাইয়ের চাইল্ডহুড যা যা স্টোরি ছিল সব আজকে ফাঁস হয়ে যাবে এবং আব্বুর অফ কোর্স অপিনিয়ন্স উইল ওয়ান্ট টু নো। আজকের গেস্টগুলো খুবই স্পেশাল। ডন সুমদানি, ওয়ান অফ বাংলাদেশের বেস্ট কর্পোরেট ট্রেনার্স, এবং ডনস মম, ডনের মায়ের ব্যাপারে আমরা অনেক কিছু শুনে আসছি ফ্রম ভাইয়া হিমসেলফ, অ্যান্ড we are very, very lucky to have her, inshallah, here. Thank you so much. আজকে আমরা শুরু করে ফেলি with our first statement. ছেলে মেয়েদের কি কখনো বাবা মাকে কোয়েশ্চেন বা ডাউট করা উচিত? আমার মনে হয় অবশ্যই কোয়েশ্চেন করা উচিত, কারণ হচ্ছে বাবা মা এবং ছেলে মেয়ে তো ডিফারেন্ট জেনারেশনের। বাবা মারা যখন বড় হচ্ছিল তাদের যে বাস্তবতা ভার্সেস ছেলে মেয়েদের বাস্তবতা ডিফারেন্ট। Society, culture has changed, technology has changed, everything has changed. So definitely মাইন্ডসেটের কিছু না কিছু পরিবর্তন তো দরকার। তো প্রশ্ন করা অবশ্যই উচিত, তবে বেয়াদবি টোনে না। প্রশ্নটাকে অনেকভাবে করা যেতে পারে, তাই না? আমি বলতে পারি, দূর আব্বা তুমি কি বুঝো? আবার বলতে পারি, আব্বা তুমি আমাকে অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই, বা জিনিসটাকে যে ডিফারেন্টভাবে দেখা যায় এটা নিয়ে একটু কথা বলতে চাই। তো এত সুন্দর করে যদি অনুমতি চাওয়া হয় এবং খুব পোলাইট টোনে যদি বলা হয় যে আমি মনে করি তুমি এভাবে করছো, ঠিক আছে, তবে এই জিনিসটাকে এভাবেও দেখা যেতে পারে, আমি আশা করি তুমি আমার কথা নিয়ে একটু ভাববা। সো এইভাবে ফিডব্যাক দিলে, প্রশ্ন করলে আমার মনে হয় না কোনো বাপ মাই মাইন্ড করবে। প্রশ্ন করার একটা ধরন আছে। বাবা মা শুধু না, আমরা একটা ওয়ার্ক প্লেসে দেখেছি যে বসরাও কিন্তু আসলে কোয়েশ্চেনিংটা নিতে চায় না, বাট अगेन স্টাইলটা অফ কোর্স ইজ বসকে ম্যানেজ করার দায়িত্ব, বস আমার কথা শুনবে, এটা সম্পূর্ণ আমার। যতই টাফ বস হোক না কেন, কমিউনিকেশন স্টাইলের উপর পুরোপুরি অ্যাবসলিউটলি, ওই যতই টাফ বস হোক না কেন, আমার দায়িত্ব হচ্ছে বসের ট্রিগার পয়েন্টগুলো বোঝা, কি করলে চেতে যায় ওগুলো না করা, কি করলে খুশি হয় ওটা বেশি করে করা। বস কি মর্নিং পার্সন নাকি ইভিনিং পার্সন, কখন তার মুড ভালো থাকে ওগুলা জাজ করা, এবং খুব নাইসলি পোলাইটলি কমিউনিকেট করা। আমার মনে হয় না যে প্রপারলি কমিউনিকেট করলে কোনো বসই আসলে ডিফিকাল্ট বস, কারণ বসের ভাই একটাই চাহিদা, তোমার মাধ্যমে ROI বের করা। এছাড়া বস আর কিচ্ছু চায় না। তো তোমার মাধ্যমে যদি ROI বের না হয়, ওয়ার্স্ট বস। তোমার মাধ্যমে যদি ROI বের হয়, তোমাকে রিটেইন করবে। আমি অলওয়েজ বলি যে বি অ্যান অ্যাসেট ইন ইউর বসেস লাইফ, নট আ লায়াবিলিটি। ছেলে মেয়েদের কি কখনো বাবা মাকে কোয়েশ্চেন করা উচিত? অবশ্যই উচিত, আমি তো তাই মনে করি। কিন্তু আমাদের যখন 40 বছর আগের কথা যদি আমরা বলি, তখন তো আমাদের এটা সাহসী ছিল না যে বাবা মাকে কোশ্চেন করব। হ্যাঁ, এটা ছিলই না তখন। কিন্তু এখনকার জেনারেশন, এখনকার ছেলেপেলে যেভাবে শিক্ষিত হয়ে উঠছে, ওদের একটা সোসাইটি তৈরি হচ্ছে, তা আমার তো মনে হয় যে আমরা যদি তাকে কোশ্চেন করতে পারি, তাহলে তারা কেন আমাকে কোশ্চেন করতে পারবে না? কিন্তু এই সময় যে প্রশ্ন করতে না, ওইটা কি ভালো মন্দে শুড বি সি ইট, নাকি মনে হয় যে না ওইটা বেশি ব্যাকওয়ার্ড হয়ে যায়? না, ওটা ব্যাকওয়ার্ড না, ওইটা তখন ওই আমলটাই ওরকম ছিল, ওই জেনারেশনটা ওরকম ছিল। হ্যাঁ, আমার দাদা থেকে বাবারা ওইভাবেই চলে আসছে। কিন্তু এখনকার তো জেনারেশনটা অনেক চেঞ্জ, সো দ্যাট আমার তো মনে হয় যে কোশ্চেন করা উচিত। অবশ্যই প্রশ্ন করা। হ্যাঁ আপু, তোমার জন্য প্রশ্ন হচ্ছে যে কোয়েশ্চেন করার একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই দিকগুলো কি? হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য প্রোস এন্ড কনস অফ কোয়েশ্চেনিং ইওর প্যারেন্টস বা বস? সব কিছুর তো ভালো খারাপ থাকে, যেটা ডন বললো যে হাউ ইউ ডু ইট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আন্টিও যেটা বললো যে আগে যে সময়টা ছিল, অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য কনটেক্সট। আমি যে একটা টুপির গল্প শেয়ার করেছিলাম ওয়ান অফ দ্য জেনারেশন গ্যাপের ইয়েতে, মাঙ্কির টুপি, আমি এটা রিপিট করছি না, অডিয়েন্সের জন্য বোরিং হতে পারে। যে জিনিসটা হচ্ছে, যখন আমাদের সময় বাবা মারা
তখন কিন্তু দেখা যেত 99% কেসেস ব্রেড আর্নার ছিল বাবা। বাবারা জানতো যে মা উইল টেক কেয়ার অফ রেস্ট অফ দ্য থিংস, বাচ্চা বড় হয় যেটা। আর মা ওর একটা বিশ্বাস ছিল সকালবেলা যখনই ছেলের স্কুলে যাক আইসা আবার মাঠে যাক, সন্ধ্যার সময় মাগরিবের নামাজের মধ্যে ফেরত আসবে। হ্যাঁ, সো তখন ছিল কনটেক্সটটা ছিল ওইরকম। বাবা মার ওই ভয় ছিল না যে মাঠে গেলে কেউ কিডন্যাপ হয়ে যাবে বা হারায় যাবে, এটা হবে সেটা হবে, ওই ভয়টুকু ছিল না। ওই কনটেক্সটটা এখন নাই। এখন কনটেক্সটটা হয়ে গেছে আমরা বাচ্চা হওয়ার পরই ধরাই দিই একটা ট্যাবটা কিন্তু একটা সেলফিশ রিজনে বাবা মা, কারণ বাচ্চাকে ট্যাব ধরাই দিলে ডিস্টার্ব করে না, আমি আমার কাজ করতে পারি ঘরে বসে। এই যে একটা অ্যাকশন আমরা নিচ্ছি, আগে তো এই অপশনই ছিল না। এই অপশনটা আছে, অপশনটা আমরা এখন কাইন্ড অফ অনেক ইয়াং প্যারেন্টসরা অ্যাবিউজ করে আর মিসইউজ করে। প্রথমে দিয়ে দিছে, পরে যখন এই যে বাচ্চাটা দেখতে দেখতে তার যে একটা ডিজিটাল এডিকশন ডেভেলপ করে গেছে, রাইট, হুইচ ইজ কনসিডার্ড টু বি ফার ওয়ার্স দেন, যে আমরা অনেকে বলি ড্রাগের চেয়েও খারাপ হয়ে যায়। সো ওই জায়গাটা আমি বলবো যে আমি একটা কনটেক্সটে বললাম, আগে চাইলেও একটা জিনিস আমরা করতে পারতাম না, এখন যারা বাবা মারা করতেছে চাইলেও তখন করতে পারতো না। আবার ওই বাবা মারা এখন চাইলে ওই ব্যবহার করলে এটা মনে হবে যে ইলজিক্যাল। আমার মনে প্রথমে রিকগনাইজ করতে হবে এই যে জেনারেশন গ্যাপের কনটেক্সট। অবশ্যই তখন যেটা আমরা করতে চাচ্ছিলাম বা পারছিলাম, আমি এখন করতে চাইলেও এটা হবে না। সো উই হ্যাভ টু রিকগনাইজ দিস ফ্যাক্ট অন বোথ সাইডস। সো উনিও ব্যাকডেটেড না, ওনার সময় উনি স্মার্ট ছিল, আমাদের সময় আমরা স্মার্ট। ফেসবুকে যে একটা ছবি আমরা প্রায় দেখতে পাই, ফানি ছবি, যে 1980s-এ বাচ্চা মাঠে খেলতে যেতে যাচ্ছে, মা কান ধরে বাসায় ঢুকাইতেছে। হ্যাঁ, এবং এই 2024-এ বাচ্চা মোটা হয়ে গেছে, ট্যাব নিয়ে বসে আছে, মা কান ধরে বাইরে বের করতেছে। এখন কথা হচ্ছে কি, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে আমি যে কথাটা বললাম, এটা একটা প্যারেন্টস আন্টি আরো ভালো করে বুঝতে পারবে। আর একটা জিনিস, আরেকটা সেকেন্ড পার্ট হচ্ছে কি, অ্যাজ এ কিড, মানে আমার বয়স যখন 20-22 ছিল তোমাদের মতো, আমরা কিন্তু অনেক বাবা মা অনেক অ্যাডভাইস দিত, এক কান দিয়ে শুনতাম, এক কান দিয়ে ফালাই দিতাম। কখন তো ডাউন করতে না, না ডাউট করতাম না। ওখানে আমি আমারটা বলতে পারবো, আমার বাবা ব্যাংকার ছিল, বাসায় এসে যখন টায়ার্ড হয়ে আসতো, অনেক সময় 8টা 9টা 10টার সময় আসতো, জি, ওনার এনার্জি থাকতো না, উনি যে আমাদের সাথে গল্প করবে, ইয়ে করবে, এনার্জি থাকতো না। যা ছিল সব মার সাথে, মাও চাকরি করতো, আচ্ছা, তারপরে যা ছিল মা টেক কেয়ার করতো সবকিছু। ওকে, সো ওই সময় ওইটা ছিল। সো ওই কালচারটা ছিল না যে বাবা এসে যে আড্ডা মারবে, বাট আব্বা একটা এক্সপেক্ট করতো সকালের নাস্তাটা রাতে খাবারটা যেন আমরা একসাথে খেতে পারি। কিন্তু হ্যাঁ, কোশ্চেন কিন্তু খুব একটা আমার সময় অ্যাটলিস্ট ছিল না, কোশ্চেন করার সুযোগও ছিল না। বাবা মারা এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিত, আসলে তখন মনে হয় ওই কোশ্চেনটা করারও সুযোগ ছিল না, যে এটা কেন হলো, ওটা কেন হলো। হ্যাঁ, অনেকগুলো ভাই বোন আমরা তখন থাকতাম, এখন তো একটা দুটো ছেলে পেলে, ওই ছেলে মেয়ে একটা বা দুটো সন্তান এখন, তো ওই কোশ্চেন করার স্কোপটা তারা পেয়ে যাচ্ছে, আমাদের সেই স্কোপও ছিল না তখন। এটা খুবই ইন্টারেস্টিং। আমার বাবারা 11 জন, আমরা 7 জন। I wonder how is this even possible? তখন স্কোপ ছিল না। আমার কিন্তু এক দাদা এমন না যে মাল্টিপল সামথিং গোইং অন, এক দাদি 11 জন আব্বারা, ওরা 11 জন, আমরা 7 জন। I'm like how? এখন যেমন থিংস আর ভেরি ডিফারেন্ট। আব্বু কোন একটা কাজ দিল, কোন কিছু একটা বললাম, আমি 100 বার কোয়েশ্চেন করব, এন্ড এটা ইজ কাইন্ড অফ অ্যাকসেপ্টেবল। ওটা কোয়েশ্চেন না করলে দেখা যায় যে বাবা মা ছেলে মেয়ের অ্যাকচুয়ালি নট দ্যাট ক্লোজ। আমি যেমন ফিল করি, আমার তিন ভাইয়ের মধ্যে অন্য 2 ভাই না কখনো কোয়েশ্চেন করে না বা আর্গিউ করে না, বাট আমি আরেকটা জিনিস খেয়াল করি যে ওরা কিন্তু বাবা মায়ের সাথে not as close as I am, এটা আমি ফুললি বিলিভ করি। কোয়েশ্চেন করে বলছে, ঠিক আছে শুনলাম, ফাইন করে নিব, বাট আমি আর্গিউ করি টু অ্যাকচুয়ালি বিল্ড দ্যাট মানে রিলেশনশিপ এজ ওয়েল, দে নো হাউ আই এম। আমি সবসময় অনেস্ট হব, অলসো অনেস্টলি শেয়ার মাই ফিলিংস। ডাউট করতেছি না, বাট আমি আর্গিউ করতেছি এন্ড কোয়েশ্চেন করতেছি টু অ্যাকচুয়ালি নো মোর। তুমি কি মেজর না ছোট? মেজর। The majors are always different. 3 জন 3 রকম, আমার 3 ছেলে, 3 জন 3 রকম। ইন্টারেস্টিং না? আমারও 3 ছেলে, 3 জন একদম 3 রকম। আচ্ছা, So who is your favorite son and why is it Sameer? Three of them are my favorite son. I can say, I'm just joking. I can say I also doubt him on few issues. Okay. And I'm very straightforward to tell him. Ji. These are the things I don't like, or as a parent we don't like.
আবার অন্য দুইজন হ্যাঁ, হ্যাঁ, আর একটা জিনিস কি সেম ফর্মুলা ডাজন্ট অ্যাপ্লাই ইন 3 কেসেস ওকে ওর সাথে আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলবো আমার অন্য দুই ছেলে আরেক রকম যেন আমার ছোট ছেলে ও হচ্ছে কি ভেরি ফ্রেন্ডলি ভেরি নাইস সবকিছু ঠিক আছে কিন্তু ও বেশি ওকে কনফ্রন্ট করলে হ্যাঁ ও চুপ মেরে যায় আচ্ছা ও নেক্সট ও নিজেকে গুটাস করে স্বামীর দিকে কনফ্রন্ট করবে বড় ছেলে আমাকে কনফ্রন্ট করতে পারে ও গুটিয়ে ফেলবে ও গুটা ফেলবে আচ্ছা হ্যাঁ So, আমি যেটা বলছি প্রত্যেকটা ছেলে এক এক রকম এখন আমি প্রত্যেকে একইভাবে ট্রিট করি আমি সামনে যেভাবে ট্রিট করি হ্যাঁ। ওটা আমি যে ছোট ছেলের সাথে Right, অ্যাপ্লাই right, করি right. সাবেকের উপরে ইট উইল নট ওয়ার্ক ইট উইল বি কাউন্টার প্রোডাক্টিভ So, আমরাও 3 ভাই আমি বড় ছেলে আমরাও 3জন কি 3 রকম নাকি আমি ডলি না 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 3জন 3 রকম তোমার সাথে একটু সিমিলার আছে ডনির মেজরটা একটু একেবারে আলাদা হ্যাঁ ওই সময় আনতে হিসাবে ডনের সবচেয়ে খারাপ অভ্যাস কি ছিল যেটা আপনি স্ট্রাগল করছেন অ্যাজ এ প্যারেন্ট টু ফিক্স ইট dying inside. খারাপ অভ্যাস বলতে না প্রচুর খেত আচ্ছা হ্যাঁ আমি হয়তো 2টা ডিম দিতাম ওর ন্যানি ছিল ওকে আরো 2টো ডিম দিত হ্যাঁ খাওয়ার খুব সে একেবারে ঢাকাইয়া খুবই শখ ছিল রাইজেস খুব শখ ছিল এখনো খাবার লুকিয়ে শখ খেত এখনো খাবার শখ আচ্ছা কোথায় থাকতেন আমি- আপনারা তখন আমরা তখন কাকরাইল থাকতাম ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তখন এক বোতল তাকে দুধ দেওয়া হতো ওই ন্যানি লুকিয়ে আরেকটা মগে করে রেখে দিত একটা বোতল শেষ হলে আরেকটা বোতল দিত আচ্ছা খুবই খাওয়ার শৌখিন ছিল সে আই ওয়াজ অলওয়েজ আ চাবি কিড আমি আরো মোটা অনেক মোটা ছিলাম। আমি ছিল। এখন একটু আচ্ছা, ঠিক আচ্ছা। হয়েছি হ্যাঁ, মাঝখানে আমি আরো শুকিয়ে গেছিলাম বাট হ্যাঁ। আই ওয়াজ অলওয়েজ আ চাবি ফ্যাট কিড হেভিলি বুলিড ইন আগেকার স্কুল সময় একটা জিনিস দেখতাম ভালো খাবার যখন বাসা থাকতো এটা আবার কিন্তু লক এন্ড কির মধ্যে থাকতো আপনার বাসা তাই ছিল আমি জানি না। তা এরকম যদি ডনের ভয় তো রাখাতেই পারতো এটা কি না ডন তো তখন একমাত্র ছেলে ছিল 6 বছর আচ্ছা, পর্যন্ত আচ্ছা, আচ্ছা। তা সবকিছুই ডনের জন্যই ও আচ্ছা ওর বাবা যা কষ্ট করতো সব ডনের জন্য ওরে বাপরে, বিদেশ special। যেত যা কিছু আনতো সব ডনের জন্য ওয়াও হ্যাঁ বড় 7 ছেলেরা বছর এই হ্যাঁ সুবিধা। 7 বছরের পর্যন্ত সে একাই রাজত্ব করে গেছে ফুল না, তবে আমার মনে হয় যে বড় ছেলের ডেফিনেশন হচ্ছে সামওয়ান হু হ্যাজ দি হাইয়েস্ট কন্ট্রিবিউশন বাট দ্য লিস্ট অ্যাপ্রিসিয়েশন আমি আমার ট্রেনিং এ আমি বলি আমি যখন আমার গল্প বলি তখন বলি আপনাদের মধ্যে বড় ছেলে কতজন অনেকে হাত তুলে আমি তখন এই কথাটা বলি সবাই মাথা নট করতে থাকি বিকজ দে উই অল ফিল যে আমাদের কন্ট্রিবিউশন তুলনায় অ্যাপ্রিসিয়েশন কম না, কম শুনুন, না, বড়- মানে- না, আমি বলবো আমিও বড় ছেলে আমার ভাই বোনদের মধ্যে কিন্তু জি, আমার জি। মনে হয় যে রেসপন্সিবিলিটি আমার বড় ছেলে যেটা বুঝে ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি আছে হ্যাঁ। বাবার পরে ওই রেসপন্সিবিলিটি তার ঘাড়ে আসে। Comes with the respect too. হ্যাঁ এটা আর বাবা সব সময় বড় ছেলেকে কাউন্ট করে বাবা মারা কাউন্ট করে বেশি Yes. ভিতর থেকে বাট দে ডোন্ট কনসিডার বড় ছেলেকে অ্যাজ এ মানে ছোট ছেলেকে না মজা করবে ও হ্যাঁ, ছোট হ্যাঁ, ছেলেদের আনন্দ ফুর্তি করবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেজর ছেলের সাথে খুনসুটি করতে হবে কিন্তু বড় ছেলে না বড় ছেলে তো আমার মতো দায়িত্ববান মনে করে দায়িত্ববান হতে হবে এই- আমার পরে এই সে ফ্যামিলিকে আমার পরে সে রাইট হ্যাঁ, হ্যাঁ। এটাই মনে করে সে হতভাগা এটা আমি ফিল করি আর ওটা ওইভাবেই আই থিঙ্ক ইটস এ ভেরি পজিটিভ আর ফিলিং তোমার তো প্রাউড হওয়া উচিত তুমি বড় ছেলে আমাদের বড় ছেলে তাই না? না, যে- সব হ্যাঁ আর বড় ছেলেরা অ্যাপ্রিসিয়েশনের জন্য লুক ফরওয়ার্ড করে না তারা হতে পারে, হ্যাঁ, I'm just তারা জানে, saying, তারা মানে ওরা বলে ধরেই নেয় আব্বু এত কিছু ট্রাস্ট করে আমি আমার স্যাটিসফ্যাকশন আসবে ইফ আই ক্যান মেক হিম হ্যাপি অ্যান্ড ডিসচার্জ ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ এ কি বলে এল্ডার ব্রাদার আমি যেমন মানে মাতা ভাই কমপ্লিটলি বিশ্বাস করি যে ইফ ইউ লাভ ইউর ফ্যামিলি সাকসেস ইজ ইউর ডিউটি তো আই কিপ অন সেইং দ্যাট ইফ ইউ লাভ ইউর ফ্যামিলি সাকসেস ইজ ইউর ডিউটি সো আমি অনেক অল্প বয়স থেকেই ভাবতাম যে এটা আমার দায়িত্ব নিজে বড় হওয়ার এবং আমার ফ্যামিলিকে যতটুকু সম্ভব একটু বেটার লাইফ দেওয়া আই কুডন্ট ডু মাচ বাট যতটুকু আমার পক্ষে যতটুকু সম্ভব তো এটা আমার মাথার মধ্যে it somehow got installed, I don't know how, that it is my duty to do well for myself, and if I do well for myself, I can take care of my family. So আমি মনে হয় একদম ও লেভেলসের পর থেকেই হ্যাঁ 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 ওটা বলে এখানে একটা জিনিস বলি আমি লাস্ট যে ফ্রাইডে ডেলি স্টারে একটা লিখেছিলাম অ্যামেজিং সায়েন্স অফ হ্যাপিনেস জি আপনি ফরওয়ার্ড করেছিলেন এখানে একটা জিনিস হচ্ছে খুব ক্রিটিক্যাল আন্টি সেটা হচ্ছে গিভিং ওকে আপনি গিফট করে যে হ্যাপিনেসটা পাবেন আমি যদি বাবা মার চিন্তাটা করি বাবা মার কিন্তু মানে উইদাউট এনি ডাউট
their self-sacrifice and compromise for their children is absolutely unconditional. একেবারে এবং নিঃস্বার্থ। নিঃস্বার্থ এবং কোনো ওরা স্বার্থ কিন্তু নাই। ওনারা তো এটা করে ওনাদের স্যাটিসফ্যাকশনের জন্য। এই স্যাটিসফ্যাকশন হচ্ছে সাস্টেনেবল একটা হ্যাপিনেস দে গেট। তুমিও যেটা ফিল করতেছো যে বড় ছেলে, দ্য মোর ইউ গিভ ব্যাক টু ইউর প্যারেন্টস, দ্য মোর ইউ গিভ ব্যাক টু দ্য সোসাইটি, দ্য মোর ইউ গিভ টু ইউর ব্রাদার্স, you actually doing it for yourself because that gives you happiness. I think so, yeah. গিভিং এর মাধ্যমে যে হ্যাপিনেসটা পাওয়া যায় না আন্টি, এটা অন্য কিছুতে নাই। যেরকম আমরা বলি যে হ্যাপিনেস ইজ নট অ্যাবাউট ডেস্টিনেশন, হ্যাপিনেস ইজ সামথিং ইউ হ্যাভ টু নার্চার অ্যান্ড গিভ করে যে আপনার গিভিং টু একটা হ্যাবিট, আপনার যখন হ্যাবিট হয়ে যাবে দেন ইউ আর কন্টিনিউয়াসলি হ্যাপি। সো আমার মনে হয় জেনারেশন গ্যাপ, এই জিনিসটা যদি আমরা বোথ জেনারেশনে নিয়ে আসতে পারি, গিভ মোর ইন হোয়াট এভার ফর্ম। রাইট। মুভিং অন হচ্ছে আমাদের পরের স্টেটমেন্টে, ইয়াং জেনারেশন কি দিন দিন, আচ্ছা স্টেটমেন্ট তো, ইয়াং জেনারেশন দিন দিন বেশি সেলফিশ হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? আমার মনে হয় সেলফিশ ইয়াং জেনারেশন, ইয়েস? আমার মনে হয় ইয়েস। এটা আমি আর কি আমার মানে পার্সোনাল পার্সপেক্টিভ, নোবডি নিডস টু অ্যাগ্রি। আমার মনে হয় উইথ দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া and পার্সোনাল ব্র্যান্ডিং ইজ অলওয়েজ অ্যাবাউট আস, সেন্স অফ এন্টাইটেলমেন্ট, এবং প্রবাবলি আমি যখন ইনস্টাগ্রামে দেখি যে সবার লাইফ আমার থেকে বেটার, তো আমারও মনে হয় যে আমি হয়তো পিছিয়ে পড়লাম এবং আমার এগিয়ে যাওয়া দরকার। এখন এগিয়ে যেতে হলে যে সবাই মিলে যেতে হবে, বলে না, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার ইউ গো টুগেদার। তো প্রবাবলি ওই কনসেপ্টটা আমাদের এখন মিসিং। আমি মনে করি আমি এগিয়ে যাবো, আমি একাই যাবো, আমার সাকসেস দরকার, ট্রাস্ট করা যাবে না, আমি এটা করবো সেটা করবো। একটু আগে আমরা ভাইরাল কন্টেন্টের কথা বলছিলাম অফে আগে, আমি যা ইচ্ছা তাই একটা কন্টেন্ট বানিয়ে আমি কোনো রকম ভাইরাল হয়ে গেলাম, বাট এটার যে ওভারঅল একটা রিপল এফেক্ট আছে ইন দ্য এন্টায়ার সোসাইটি, ইন দ্য সোশ্যাল মিডিয়া, ইন দ্য ওয়ে আওয়ার চিলড্রেন ইউজ দ্য ইন্টারনেট, আমি এটা ভাবছি না। তো ইজন্ট দ্যাট আ সেলফিশ অ্যাক্ট, যে আমি আমার কারণে আমি আমার স্বার্থে যা যা করা আমি করব, বাট এটার অন্যদের কোনো নেগেটিভ এফেক্ট হলো কি হলো না এটা আমার মাথা ব্যথা না, নোবডি পেজ মাই বিলস, সো আমি আমারটা করে যাব। তো প্রবাবলি একটু হলেও চেঞ্জেস এসেছে, এবং আই গেস নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে এবং ছোটো ছোটো ফ্যামিলি, একটা দুইটা বাচ্চা, আমরা যেরকম বড় হয়েছি পুরান ঢাকায় এক গাদা কাজিনদের মধ্যে, এবং তারাও এতগুলা ভাই বোন, তো যে একটা ব্যাপার ছিল, একটা সোসাইটি কালচারাল বন্ডিং ছিল। এবং আমার দাদি বাড়ি এবং নানি বাড়িতে আমি যেরকম নেইবারদের সাথে রিলেশনশিপ দেখতাম, আমি তখন আমার পাশের বাসার কে আছে আমি চিনি না, বাট ওরা যখন বাড়ি বাড়ি রিলেশনশিপ, নট জাস্ট পাশের বাসা, ইট ওয়াজ ইনসেইন, ইট ওয়াজ সো বিউটিফুল। সো আই গেস তাই মনে হয় এখন। হ্যাঁ, এখনকার জেনারেশনটা অনেকেই মনে হয় সেলফিশ। এখনকার যেটা দেখছি, আমরা চিন্তা করবো 10 জনের কথা, আমার ভাই কি বললো, আমার ভাই কি মনে করবে, আমার ভাইয়ের কি হবে, বোনের কি হবে। এখন তো সেটা করছি আমরা হয়তো অত ভাবি না, আমরা ভাবিই না। আমরা যেভাবে ভেবেছিলাম আগে, এখনকার জেনারেশন তো ওটা ভাবে না। কোন একটা স্টোরি শেয়ার করা যাবে যেটা দেখে আপনার অনেক মানে ওয়ারিং মনে হয়েছে, যা সেটা তো আগে এমন হয়তো না? এনিথিং অফ দ্য টপ অফ ইওর হেড, কোন একটা স্টোরি বা কোন একটা কাহিনী যেটা শেয়ার করার মতো। এখন যেমন আপনি বলেন হিজিস হুজুস যে ছেলে মেয়েরা এখন করে, কেউ কিন্তু কখনো সবার পেমেন্ট যে ক্লিয়ার করে খুবই রেয়ার। না, একটা পয়েন্ট আমি এখান থেকে নিয়েছি। আমি আন্টির একটা জিনিস আমার খুব মনে হয়, আমরা একটু ডিটেলসে যেতে পারি, সেটা হচ্ছে যে যখন অনেকগুলো ফ্যামিলি মেম্বার থাকে, ধরুন ডন ইজ এ ক্যারেক্টার ওই ফ্যামিলির মধ্যে, 20-25 জন আরো আছে ফ্যামিলি মেম্বার, ও জানে আমি যদি একটা কোনো খারাপ কাজ করি ইট উইল ইম্প্যাক্ট এভরিওয়ান, এবং 20টা লোক জানতে পারবে। এখন জানে 3, 2, 5, তখন যাবে 20 বা 25 জন। সো হাউ ক্যান আই ডিসঅ্যাপয়েন্ট সো মেনি পিপল? ওরা কে কি মনে করবে, কম্পারিজন চলে আসবে। ওর জন্য ও 10 বার চিন্তা করবে একটা খারাপ কাজ করার আগে। এটা একটা। আরেকটা হচ্ছে টিম বিল্ডিং এর ব্যাপার। যখন আমরা 20-25 জন একসাথে থাকি, ইট ইজ অনলি পসিবল যখন আমরা কম্প্রোমাইজ করতে জানি, স্যাক্রিফাইস করতে জানি, এবং ট্রাইং টু লিভিং টুগেদার অ্যাজ এ টিম। এই জিনিসটা কিন্তু রিফ্লেক্ট করে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে। এই জেনারেশনের ছেলে পেলে যারা ওই জয়েন্ট ফ্যামিলির যে কালচারটা ছিল, ওই সময় কিন্তু টিম ওয়ার্ক নিয়ে এত
লেকচার দিতে হইতো না, বিকজ ওরা তো ইনবিল ছিল, আমাদের যে গ্রোথের মধ্যে এটা ইনবিল ছিল। কারণ আপনি মাঠে খেলতে গেলেও তো ক্রিকেট ফুটবল খেলতে গেলেও ইউনিট টিম ওয়ার্ক, ওটা টিম ওয়ার্ক, পাড়ার ছেলে, হ্যাঁ। তারপর হচ্ছে ওই যে তুমি যে প্রতিবেশী কথা বললাম, আমাদের সোসাইটিটা ছিল সবার সাথে মিলেমিশে চলা। আগে যেরকম খাবার দেওয়া নেওয়া হইতো প্রতিবেশীর সাথে, এগুলো কিন্তু পার্ট অফ দ্যাট বিগার ফ্যামিলি মাইন্ডসেট। এই জন্য তখন কিন্তু কখনো ট্রেনে কেন তোমার মতো আমার মতো ট্রেনে কখনো মানে আসে নাই, কারণ টিম বিল্ডিং দরকারই ছিল না। এখন বিকজ অফ দিস ফ্যামিলিতে এত টিম বিল্ডিং ছিল, এখন এটাই এই সেলফিশ কালচারটাকে আমরা কিন্তু এলিমিনেট করার জন্য কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে এই টিম বিল্ডিং এ এক্সারসাইজ করে। এখন রাইট নাও এভরি ম্যান ফর হিমসেলফ। ইভেন যখন ফ্যামিলির মধ্যে 7 জন মিলে যখন বের হয়, still the same thing, his who's. এই জিনিসটা ফর মি ইটস ভেরি ডিস্টার্বিং এজ ওয়েল, স্পেশালি বিদেশে যাওয়ার পর। কেউ কখন আগে যে একটা এক্সট্রা money they will pay, nobody will do it, and it's very sad. আমার 3 ছেলের আমি একটা জিনিস পছন্দ করি না একদম, আমার ওয়াইফকে অস্ট্রেলিয়াতে ওরা 3 জন অনেক সময় ওরা নিজেরা অনেকে তো ইনকাম করে, তো নিজের জন্য খালি খাবার অর্ডার দেয়, একই বাসায় খাচ্ছে, স্বামীটা অর্ডার দিচ্ছে, সাকিব এটা দিচ্ছে, সাকিবটা। And society is changed. ওখানে ওই কালচার থেকে, বাট আই পার্সোনালি আই ডোন্ট লাইক দ্যাট কালচার, বাট অনেকের কাছে এটা আবার আমাদের এটা কল্পনাই করা যেত না। আর আমিও মনে হয় ওই যে মাঝখানে একটু হাইব্রিডের মধ্যে হয়ে গেছি, যে ফুল পেট্রোলও না ফুল ইলেকট্রিকও না। আমার যে বয়সটা, যেমন আমি ওকেও বউ বলি, ওরা বাপকেও বউ বলে। সেটা আমি দেখছি। হ্যাঁ, আমি আমার দুটোই বউ। ভাই বলছে আবার ওকেও আবার ভাইয়া বলছে। Accepted it the way it is, because আমি 38, সো আমি আর কি ওর চাইতে বড়, ভাইয়ের চাইতে ছোট, মাঝখানে। আমরা কাজিনরা এখনো বের হলে কিন্তু এই হিজিস হুজুসটা আমরা করতে পারি না। গুড। ইনফ্যাক্ট মারামারি হয় যে বড় ভাই অলওয়েজ টাকা দিতে চায়, বাট আমি মনে করি আমি কতদিন ফ্রি লোডার হব, এবার আমি আগের থেকে বাথরুমে যাচ্ছি বলে বিল দিয়ে ওই সাথে চাই, তুমি কি বেশি ভাবলাও সেলিব্রিটি হইছো। তো এই যে মজাটা, এটা কিন্তু এখনো আছে আমাদের মধ্যে, আমরা ওই হিজিস হুজুসটা করতে পারিনি, মেবি বিকজ অফ দ্য ঢাকাইয়া হেরিটেজ or because of our age now, it's kind of like people will wait, who is going to pay for it, the bill just standing there, তারপর একজন নিয়ে আসে। না, এখানে তোমার মা বাবারও আছে, তোমার বাবা, আমি তো তোমাদেরই প্রোডাক্ট, এবং আমি যেভাবে আমরা শিখেছি। তোমার কিন্তু আন্টি আঙ্কেলকে ভ্যালু দিতে শিখতে হবে, এই ভ্যালুগুলো কিন্তু আসে ওনাদের কাছ থেকে। এটা বাবা মার এই ভ্যালু সিস্টেম, ওর ফ্যামিলি মানে ওর ফুপিরা, ওর চাচুরা বলে যে তোমার 3 ছেলেই তো জুয়েল, মাশাআল্লাহ বলে, তোমার 3 ছেলে জুয়েল, কিন্তু তোমার অবদান। ভাইয়া তো ব্যবসা নিয়ে থাকতো সবসময় এসে, তোমার শিক্ষা আছে না, দুজনেরই আছে। তারপর তো ভালো জিনিসটা সবসময় চেষ্টা করেছি, ভালো জিনিসটা শিখো, ভালো মানুষ হও, মানুষের সাথে মিশো, হ্যাঁ, মানুষকে সম্মান করো, এই জিনিসটা সবচেয়ে বড় জিনিস, মানুষকে সম্মান দেখানো, সম্মান করা। হ্যাঁ, ওরা যেমন ফুপির আসলো, খালার আসলো, একেবারে নিচ পর্যন্ত গাড়ি পর্যন্ত দিয়ে আসবে, এটা আমি শিখাইছি তাদের, এটা শিখতে হবে এখনো। খালা ফুফু না, বড় কাজিনরা আসলে আমি একেবারে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে বাই বাই করা, এটা আমার শিক্ষা। এবং গাড়ি না থাকলে আমি নামায় দিয়ে আসি, এখান থেকে গুলশান থেকে ধরেন পুরান ঢাকা। হ্যাঁ, সেটাই এটা মা বাবা থেকে আসে, মা বাবার শিক্ষা থেকে অনেক বড় জিনিস এটা আসে। আমি একটু বলতে চাই, যেহেতু আজকে সুযোগ পেয়েছি, এটা ডেফিনেটলি আমি বলবো যে আজকে আমি যে জায়গায়, এটার পিছনে তো ডেফিনেটলি আমার বাবা মা দুজনেরই অনেক অবদান। আমার আম্মার অবদানটা একটু বেশি আমি মনে করি। এর কারণ হচ্ছে 1985 আমার জন্ম, দেন 4-5 বছর পর যখনই আমাকে স্কুলে দিছে, অ্যাট দ্যাট টাইম ইংলিশ মিডিয়াম স্কুল ওয়াজ আ ভেরি রেয়ার থিং। মেপল লিফ ওয়াজ দ্য অনলি স্কুল, সাথে মনে হয় আরো একটা দুটো ছিল। এবং আমাদের পুরা পরিবারের সাথে যুদ্ধ করে আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে। আমরা এটা অ্যাফোর্ড করতে পারতাম না। 2, অ্যাট দ্যাট টাইম সব আত্মীয় স্বজনরা বলতো যে ইংলিশ মিডিয়ামের ছেলে পেলেরা বেয়াদব হয়, ড্রাগ এডিক্টেড হয়, তো এটা সে ভুল করছে। এবং পুরা বছরে বাংলা মিডিয়ামে বেতন দিয়ে আমার 1 মাসের বেতন, তো এই ধরনের ইনভেস্টমেন্ট কেন করছো? তো আমার কোনো একটা ভিশন ছিল, যেটা আই ডোন্ট নো, উই ক্যান আস্ক হার, যে সে সবার সাথে ফাইট করে আমাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে। আমি মনে করি, আজকে একটু আগে আপনাকে বলছিলাম যে আমার আজকে পার্টিসিপেন্টরা ট্রেনিংয়ে ইন্ডিয়ান, শ্রীলঙ্কান অ্যান্ড পাকিস্তানিজ ছিল, অ্যালং উইথ বাংলাদেশিজ।
তো আমার ফুল ইংলিশে সেশনটা নিতে হয়েছে 8 ঘন্টা ফুল ইংলিশে। তো এইটা কিন্তু খুবই কষ্টর একটা বিষয়, মানে ওখানে বাংলা চলে আসে ভিতর থেকে। সো আজকে আমি ট্রেনার হতেই পারতাম না যদি আমার এই অবদান না থাকতো, এটা আমি মনে করি। কেউ আবার অন্যভাবে নিয়ে না ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের বিষয়টা, বাট আমি মনে করি যে আমি আজকে ইংলিশ মিডিয়ামে না পড়লে আমার ইন্টারন্যাশনাল ট্রেনিং বা অনেক কিছু যেটা আমি করি আমি এই লেভেলে করতে পারতাম। পারফেক্ট। আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে মুভ করি, which is actually শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা এবং our education as a whole. এবার স্টেটমেন্ট হচ্ছে যে ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া সাকসেসফুল হওয়া যায় না। Yes or no? We'll start with you. না, ডেফিনেটলি নট। ইন টুডেস ওয়ার্ল্ড আসলে ইউনিভার্সিটি ডিগ্রিটা দরকার মোর ফর এনহ্যান্স ইউর এলিজিবিলিটি অ্যাজ এ ব্রাইড অর গ্রুম। সো ডিগ্রি ছাড়া সাকসেসফুল হওয়া যায়? ডেফিনেটলি এটা অনেক সাকসেস স্টোরিজ আছে, ওই ব্যাপারে আমিও কোনো সন্দেহ নাই। একটা দুটো ইউনিভার্সিটির ডিগ্রি ছাড়া ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ডিগ্রির ভ্যালু ওই লেভেলের না, যেটা নিয়ে আমি করতে পারি। আমি একটা কোশ্চেন অ্যান্ড আনসারের মাধ্যমে আমি যে একটা ইনার ডেপটা আমি জাজ করতে পারবো, ডিগ্রিতে সেটা করা যায় না। আনফর্চুনেটলি আমাদের ডিগ্রির কোয়ালিটি ওই লেভেলে চলে গেছে। কোয়ালিটি অফ টিচার্সের অভাব, ডেডিকেশনের অভাব, কমিটমেন্টের অভাব, সব কিছু মিলে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা ইজ ইন ডেঞ্জার। সো যার ফলে আমি এটাকে খুব ভ্যালু দিতে চাই না। আমি বললাম যে জামাইয়ের ও যদি আর মেয়ে দেখতে চায়, মেয়ের বাবা বা মা ও যদি দেখে ও তো গ্রাজুয়েটই করে নাই, যত ভালো কোয়ালিটি হোক, যত আর্নিং হয়, ওকে বিয়ে দিতে চাইবে না। সার্টিফিকেটটা তো নেই, সার্টিফিকেট নেই, আচ্ছা ও তো গ্রাজুয়েটও না। সার্টিফিকেট তো নেই। আমার এক বন্ধু আছে এরকম, হ্যাঁ, ও বেচারা সিরিয়াসলি ও গ্রাজুয়েশন কোনো ভালো ছাত্র ছিল, ও ডিসাইড আমি বিজনেসম্যান হবো, আচ্ছা। ও লেখাপড়া ফোকাস নাই, বিকম ইউনিভার্সিটি ঢুকে কিন্তু ওটা ছেলে বিকমে কোনো রকম পাস করছে। যখন সে ব্যবসাটা পয়সা বানাইছে যেটা তার, যখন বিয়ের বাজারে গেল বেচারা এই বিকমের জন্য বেচারা বা অনেক পাত্রী রিজেক্ট করে দেয়। পাত্রী তো রিজেক্ট করে না, পাত্রী বাবা মা রিজেক্ট করে। আমার মনে ওইটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, ওইটা ছাড়া আসলে ডিগ্রির খুব একটা ভ্যালু আই পার্সোনালি ডোন্ট গিভ। আন্টি, ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া একজন মানুষ সাকসেসফুল হতে পারে? ইয়েস অর নো? সাকসেসফুল হতে পারে, ইয়েস, অবশ্যই পারে। ঠিক আছে, অনেকেরই আছে এরকম। আমাদের আমরা দেখবো ইউটিউবে অনেক অনেক ছেলেপেলে আছে যারা ওরা কিন্তু ডিগ্রি নাই। হ্যাঁ, ডিগ্রিটা আমার কাছে মনে হয় যে এটা নেসেসারি হলো, তোমার একটা সার্টিফিকেট লাগবে অবশ্যই, তোমার একটা ব্যাকআপ প্ল্যানও হয়। হ্যাঁ, একটা বিদেশ যেতে হলে তোমার একটা সার্টিফিকেট দরকার। হ্যাঁ, ওইটা লাগবে, রাইট, ওইটা লাগবে। কিন্তু তাই বলে আমি এটা বলছি না যে তোমরা ই করো না, লেখাপড়া লেখাপড়া বন্ধ করে দিলেও সার্টিফিকেট লাগবে না। অবশ্যই সার্টিফিকেট লাগবে, কিন্তু সার্টিফিকেট ছাড়া তোমার ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া হয় অনেক সাকসেসফুল এরকম আছে। আমি আন্টির ওই কথাটা আমি এমফাসিস করতে চাই, মানে ডিগ্রি নেওয়াটা ইম্পর্টেন্ট না, কিন্তু লেখাপড়াটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সিটা, যেটা কনসিস্টেন্সি ইউনিভার্সিটি এভরিডে, ডিসিপ্লিনটা, ওইটা যদি না হয়, যেরকম আই এম ফ্রম এ ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, আমি ইউনিলিভারে ছিলাম, অল এলাম ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে, রবিতেও আসছিলাম ফাইন্যান্সে, তারপর গ্র্যাজুয়েট আপগ্রেডেড ইনটু সিও, টেকনোলজি একটা কোম্পানি। এখন আমি সিও হিসেবে যদি টেকনোলজি না বুঝি তাহলে তো আমাকে কেউ পাত্তাই দিবে না। সো আই হ্যাড টু লার্ন ইট। আমি তো ডিগ্রি কোর্স করে তো আমি লার্ন করি নাই, আই হ্যাড টু পুট লট অফ এফোর্ট, লট অফ রিডিং। এখনো যে আমি অনেক কিছু লিখি পত্রিকাতে, আমার যদি কন্টেন্টস আমি রিড না করি ওইসব আইডিয়াগুলো তো আসবে না। আমার কথা হচ্ছে যেটা তুমি হতে চাও ওই এরিয়াটাতে ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি রিড অ্যান্ড লার্ন। এটা কোনো অল্টারনেটিভ নাই, এটা নাই, এটা নাই। কিন্তু রিড অ্যান্ড লার্ন দিয়ে সার্টিফিকেট দরকার নেই, আমার রিড অ্যান্ড লার্ন হলেই হবে। না, বলা হচ্ছে যে 2024 এর দ্য বিগেস্ট এবিলিটি ইজ দ্য এবিলিটি টু লার্নেবিলিটি অথবা লার্নিং এজিলিটি। কারণ এত দ্রুত টেকনোলজি এবং সোসাইটি চেঞ্জ হচ্ছে যে আপনি যদি নিজেই তড়িৎ যে কোনো কিছু না শিখিয়ে ফেলতে পারেন তাহলে আসলে কেউ এসে আপনাকে শেখাবে না। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি, আমি আপনার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি তো এডুটেক সেক্টর নিয়ে কিছুটা কাজ করতেছি। টেকনোলজি এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, আপনি এই ডিগ্রি দিয়ে আপনি প্রথমত বাংলাদেশে আনফর্চুনেটলি এবং পৃথিবীর অনেক জায়গাতেও কারিকুলামগুলো হচ্ছে অনেক ব্যাকডেটেড, এটা কারেন্টলি কনটেক্সটের সাথে মিল নাই। সেকেন্ড হচ্ছে আপনি যেটা পড়বেন আজকে 3 দিন পরে 3 মাস পরে গিয়ে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখন যে অনেক কিছু আমি বলছি, আমাদের ট্রেনিংও কিন্তু ইজ অ্যাট রিস্ক। এখন বলতেছে যে না, এই যে ইংলিশ শেখার জন্য আগে কোর্স নিতে, এখন এআই একটা টুল আসছে আমার কাছে আসছে, ইউ ক্যান ইন্টারেক্ট। আমাদের একটা ভয়টা কি, অনেকে ইংরেজি গ্রামার বুঝে, ইংরেজি বুঝে কথা বলতে পারে, বিকজ ওই মানে ভয় কি মনে করবে আমার অ্যাকসেন্টটা নিয়ে।
সবাই তো আর অনন্ত জলিল না, হ্যাঁ। সো ভয় ডর লাগবে না। সো সো ওরা যেটা করে এখন যেটা হচ্ছে এখানে একটা রবট থাকবে, মানে আমি ডন যখন একটা কোর্স করে ইংলিশে করবে, আচ্ছা। ও কিন্তু ঠিক ওইভাবে উত্তর দিবে ওই পরীক্ষা, ওই রবটটা। সো এই ধরনের কিন্তু এরকম সলিউশন চলে চলে আসছে। সো এই ধরনের চেঞ্জ কিন্তু কন্টিনিউস আসতেছে। এখন হচ্ছে- তোমার এরিয়াতে তোমার স্পেসে তুমি যদি না জানো এই কন্টিনিউস চেঞ্জেস, ইউল বি রিলেভেন্ট। এখন সবকিছু আই থিঙ্ক ডিগ্রি বাদ দিয়ে ইটস অ্যাবাউট প্র্যাকটিক্যাল স্কিল, ইটস অ্যাবাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড না, আমি অফ কোর্স এখানে একটা কথা জয়েন করতে জি। চাচ্ছি, এখানে একটা কথা বলতে চাচ্ছি। ডন কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সব কিছু পড়েছে, মিডিয়া স্টাডি অ্যান্ড জার্নালিজম পড়েছে, ঠিক আছে। ওরে বাপ। কিন্তু এখন কি করছে সে? কিচ্ছু না। তার কিন্তু ডিগ্রি আছে, হ্যাঁ। কিন্তু খাই সে দাই ঘুমাই। বিজনেস রাইট। সব পড়েছে। ক্লাস 8 থেকে আমি টিচারের কাছে দৌড়াতে দৌড়াতে শেষ। সায়েন্স আমি পড়বো, এখন আর্টস পড়বো, যেটা কমার্স প্রিচ পড়বো। করি আন্টি, সেটা হচ্ছে জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ ওয়ান। হ্যাঁ, মাস্টার একটাতে মাস্টার, মানে এখন হবে কি হ্যাঁ। ডনের আইডেন্টিটি, ধরুন ডনের একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডটা ইজ নন ফর সামথিং। ওর আইডেন্টিটির হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ট্রেনার। ট্রেনার, ইয়েস। এখন ও যদি 10টা ফিচার আমি যদি বলি আমি 10টাতে ভালো, হ্যাঁ, তাহলে কিন্তু আইডেন্টিটি not ক্রিয়েট true. হবে না। হবে না। সো এই জন্য আমি বলি জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ ওয়ান, অ্যান্ড ডনের মাস্টার অফ ওয়ানটা হচ্ছে আমার মতে ট্রেনার। হ্যাঁ, বিউটিফুল। এবং সেটা এই আমি- জন্যই বললাম যে অনেক কিছু পড়েছে, সায়েন্স, আর্টস, কমার্স, সে কি বলে রেজিস্টার জার্নালিজম সব কিছু পড়েছে, কিন্তু এসে শেষে সে কি হলো এখন বিজনেসম্যান। না, তবে আমি একটু আজকে এই টপিকের সাথে রেলেভেন্ট একটা কথা বলবো, যে আমি ও লেভেলসে সায়েন্স নিলাম, হ্যাঁ, বুঝলাম সায়েন্স নিয়ে যে আমার তো ফিজিক্স ভালো লাগে না, ভালো লাগে না। এ লেভেলস আমি কমার্স নিলাম, হ্যাঁ। নিয়ে আমি ইউনিভার্সিটি উঠে মনে হলো যে আমার তো ফাইন্যান্সও ভালো লাগে না, হ্যাঁ। তো আমি এখন কি করব, তো দেখলাম ছবি মিডিয়া বানাবো। কমিউনিকেশন, সো আই স্টাডিড দ্যাট Yes. বিকজ আই থট আমি এখানে খুব ভালো করবো, এবং তাই হয়েছে। আই হ্যাঁ, গ্রাজুয়েটেড উইথ আ তাই গোল্ড হয়েছে। মেডেল এন্ড আই বিকেম ভ্যালিডিক্টোরিয়ান, বিকজ আমার কাছে খেলাধুলা মনে হতো, আমার কাছে এত ইজি মনে হ্যাঁ, হতো, হ্যাঁ, হ্যাঁ। বিকজ আই লাভড ইট, রাইট। সো আমি আসলে সবাইকে বলতে চাই যে সেলফ অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট। বাবা মাদের দায়িত্ব, কর্তব্য বাচ্চাদের স্ট্রেংথ এরিয়াটাকে খুঁজে বের করা, অ্যাকর্ডিংলি বাচ্চাদেরকে ইন্সপায়ার করা টু টেক আ সাবজেক্ট যেটা তাদের জন্য ইজি, তাদের ভালো লাগে এবং তারা ভালোবাসে, Beautiful. এবং ক্যারিয়ার চয়েসও অ্যাকর্ডিংলি করা উচিত। একজন এক্সট্রোভার্টকে জোর করে মেরে মেরে হ্যাঁ ইন্ট্রোভার্ট একটা জবে ঢুকানোর দরকার নাই। একজন ডিপ ইন্ট্রোভার্ট থিঙ্কার অ্যানালিটিক্যাল পার্সনকে ব্যারিস্টার বানানোর কোনো জোর করে, হ্যাঁ, যেখানে কথা বলতে হবে, Okay. হ্যাঁ, যারা লোকের সাথে মিট করতে হবে, এরকম একটা জবে দিলে তো ও মারা যাবে প্রতিদিন, বিকজ হি ইজ আ ডিপ ইন্ট্রোভার্টেড পার্সন, নিডস মি টাইম একটা টু এক্সট্রোভার্ট রিচার্জ। ছেলেকে কম্পিউটার সায়েন্টিস্ট বানালে হি ইজ গোইং টু হ্যাঁ, সো এটাই তো আমি সব বাবা মাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনাদের বাচ্চা কিসে ভালো এবং যেটাতে ভালো ওটাতে সে পৃথিবীতে সবচেয়ে ভালো কিভাবে হতে পারে ওই অনুপ্রেরণাটা দেওয়া। অফ কোর্স। Absolutely. এখন একটা ফান স্টেটমেন্ট থ্রো করব, কম বয়সে বিয়ে করা উচিত, ইয়েস অর নো? ইয়েস। কম বয়স বলতে আপনার কাছে হোয়াট ইজ কম বয়স? যেমন ডন 23 বছর 6 মাসে বিয়ে করেছে। আচ্ছা, এটা ভালো? ভালো। আচ্ছা, কারণ কি? কারণ হলো যে সংসার, ছেলে পেলে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি এক বড় ধরনের হয়ে যাবে, stability। হ্যাঁ, সংসারটা তাড়াতাড়ি শুরু করা যায়। এবং এখন যেরকম চলছে যে অনেক দেরি করে বিয়ে করে, অনেকগুলা গার্লফ্রেন্ড থাকে, হ্যাঁ, তারপর তাদের কি পছন্দ করব, কোনটা পছন্দ করব, কার সাথে বিয়ে করব, এগুলো নানান ঝামেলা দেখছি আমি এখনকার জেনারেশনের ভিতরে। যেমন ডন 23 বছর 6 মাসে বিয়ে করেছে, মার্শাল এখন তার প্রায় 15 বছর বিয়ের বয়স। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইটস স্যাড ঠিক আছে? স্যাড স্টোরি বলতেছি। এটা স্যাড না, এটা আমাদের জন্য অনেক ভালো। ওয়াও, আমার একটা নাতনি আছে, লাভলি, একেবারে আমার জানের টুকরা সে। অতএব আমার মনে হয় যত আর্লি বিয়ে করবে তাতে সংসারটা সেট আপ করতে পারবে, ছেলে পেলেকে মানুষ করা সহজ হবে। বিউটিফুল। ডন ভাই, হোয়াট ডু ইউ থিংক, কম বয়সে বিয়ে করা উচিত, ইয়েস অর নো? অ্যাবসলিউটলি নো। এখানে একটা কথা বলতে চাই, এখানে আমার বিয়ে হয়েছে 17 বছর বয়সে, ডন হয়েছে 19 বছর বয়সে। এখন ডনের বয়স আর আমার বয়স, ভেরি আমার যদি অনেক পরে 25 বছরে বিয়ে হতো তাহলে ডন আর এখানে বসতো না এখন। আমি দেখি ডনের কথা শুনি কি বলতে। ঠিক আছে? এই জন্য আমি মনে করি যে অল্প বয়সে বিয়ে করা উচিত। এটা সত্য যে বিভিন্ন রিসার্চ একদম ডিরেক্টলি প্রুফ করে যে যারা আর্লি সেটেল ডাউন করে ওরা মোর স্টেবল।
আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াজ নট উইথ দ্য ম্যারেজ বাট উইথ মি বিকামিং আ ড্যাড। আমার যেহেতু আমি আমার গার্লফ্রেন্ড যে ছিল ইউনিভার্সিটি লাইফে, পুরো ইউনিভার্সিটি যার সঙ্গে প্রেম করছি, ওকে বিয়ে করছি, ওর সাথেই এখনো, রাইট? তো আমি হয়তো ওই পরিবর্তনটা ওভাবে ওরকম ফিল করি নাই, বিকজ আমি তো ও লেভেলসের সময় থেকেই রেসপন্সিবল। আমার তো একটা মিশন ছিল যে আমার বড় হইতে হবে, আমার জীবনে কিছু করতে হবে। ওটা আমার একদম ক্লাস 8 থেকে আমার মাথায় সামনেও ঢুকছে যে আমি তো এই অ্যাভারেজ রাবিশ লাইফ চাই না, আমার বড় হতে হবে। দ্যাটস হোয়াট আই থট। সো আই ওয়াজ অলওয়েজ রানিং লাইক আ হর্স, লাইক আ স্ট্যালিয়ন। তবে আমার মেয়ে হওয়ার পর অ্যান্ড স্পেশালি, এবং এটাতে কেউ মাইন্ড করে না, আমার মনে হয় যে মেয়ে বাচ্চার একটা ইম্প্যাক্ট আছে উইচ ইজ ডিফারেন্ট দেন ছেলে বাচ্চা। এগেইন এটা আমার মতামত। আমি আমার বন্ধুদের দেখেছি যাদের মেয়ে বাচ্চা হয়েছে, তারা একটু টোন ডাউন, প্রিন্সেস হিসাবে একদম। হ্যাঁ, আমার তো আই এম আ ড্যাড অফ আ প্রিন্সেস, Yes. তো আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। নো, আই হ্যাভ টু সেটল ডাউন। একটু স্টেবল হয়েছে। আমার যে বন্ধুগুলো এখনো দুষ্টদের সবার ছেলে বাচ্চা, ভাই আই ডোন্ট মিন এনিথিং টু ইউ। হ্যাঁ, তবে আমার বাচ্চা হওয়ার পর আমার মনে হয়েছে তো আই এম নট অনলি লিভিং ফর মাইসেলফ, অলসো নাও আই হ্যাভ আ Right. চাইল্ড এন্ড আই বিকেম আরো স্টেবল, আই বিকেম আরো ফোকাসড, আরো ঘরমুখী, আরো অনেকভাবেই আমার মধ্যে ব্যাপক পরিবর্তন। সো ইউ থিঙ্ক যে কম বয়সে বিয়ে না করে বাচ্চা, মানে বিয়ে করে ইউ শুড অলসো টেক আ কিড? তাহলে আমি ঠিক ওইটা বলবো না। প্রত্যেকটা মানুষেরই আসলে একটু সময় দেওয়া উচিত নিজেদেরকে, নিজেদের ক্যারিয়ার বিল্ড করা, একজন একজনকে বোঝা। ওইটা আমি জাস্ট আমার গল্পটা বলছি যে আমার ক্ষেত্রে ওই Changing-টা কিভাবে বিয়ের আসলো? পরে আগে হ্যাঁ। চেঞ্জ থেকেও বাবা হওয়ার আগে পরে চেঞ্জটা Right. খুবই, অনেক। মানে আমি নিজে ফিল করি যে বিফোর মাই ডটার। রেসপন্সিবিলিটি এন্ড স্টেবিলিটিটা আসছে, সেটা কখনো অন্য কিছু করে আসবে না। অ্যাবসলিউটলি। না, আমি মনে করি আমি মোর উইথ আন্টি যে আগে বিয়ে করে ফেলা উচিত। ইট হ্যাজ নাম্বার অফ রিজনস। আমি যারা দেখছি যারা দেরি করে বিয়ে করছে, যারা দেরি করেছে তারা খারাপ তেমন কিছু না। এটা অনেক সময় হয় কি, অনেকে তখন অনেকগুলো মেয়েদের সাথে আমি ছেলেদের কথা যদি বলি বা মেয়েদের ক্ষেত্রে ভাইস ভার্সা, যখন সম্পর্ক হয় আমি দেখছি অনেকে দে লুজ রেসপেক্ট টু দ্য পার্টনার। মানে যখন টার্মোয়াল রিলেশনশিপ হয় 3-4টা, হ্যাঁ, ধরুন আপনার তুমি যদি 23-24 বছরে বিয়ে করছো, এটা না করে যদি 30 বছরে করতে, ইউ মে হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ রিলেশনশিপ। আর রিলেশনশিপ করতে গেলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়, তখন ফিউচার রিলেশনশিপে ইউ ক্যারি দ্যোজ গার্বেজেস, তাই না? ওই গার্বেজটা তুমি ক্যারি করো, ব্যাগেজটা নিয়ে যাও। তখন হয় কি, একটা জিনিস বলেন, একটা খারাপ কাজ একবার করে ফেললে প্রথমবার করতে খুব কষ্ট হয়। আমি অনেক লেকচারিকে বলি আন্টি যে কমফোর্ট, গোয়িং আউট অফ কমফোর্ট জোন। একটা গল্প বলি যে আমরা আগেকার সময় আমাদের দেখছি আমার ফ্রেন্ডদেরকে, যখন কোনো মেয়েকে প্রপোজ করতে গেছে, সে মাসের পর মাস ঘুমাইতে পারতো না, কিভাবে অ্যাপ্রোচ করবে, চিঠি করবে, 3 ওয়ার্ডের ম্যাজিক ওয়ার্ডটা বলবে, মুখ ফুটে বলতে সাহস পাইতো না, যদি না করে দেয়। কিন্তু একবার যদি সে বলে ফেলে, তারপর সে মিলিয়ন টাইমস বলতেছে, তার কিন্তু জড়তা হয় না। ঠিক এই জিনিসটাই, ওই গ্যাপে যদি কেউ কোনো টার্মোয়েল বা ব্যাড রিলেশনশিপ হয়, ওই জিনিসটা সে লাইফ লং ক্যারি করে, অ্যান্ড দ্যাট ডিস্টার্বস দ্য রিলেশনশিপ, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন আমরা এখনকার সময় প্রচুর ব্রেকআপ দেখি। ওটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, সো এইটা আমার একটা ডিভোর্স ঢাকায়। হ্যাঁ, আর আরেকটা ইন্টারেস্টিং আমি অ্যাঙ্গেল বলবো, যেখানে আমার ওয়াইফও ফুললি, আই নো শি অলসো এগ্রিজ উইথ মি কমপ্লিটলি, রাদার আই এগ্রি উইথ হার। আমাদের রিলিজিয়াস বিলিভ যারা করে, তারাও কিন্তু সেখানে রিকমেন্ডেশন দেওয়া আছে যে অ্যাজ লং ইজ ইউ আর, মানে নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা হয়, একজন তো কাউকে বিয়ে করবে, তার তো দায়িত্ব নিতে হবে। তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ওরকম হয়, একটা ডিসেন্ট চাকরি বা ডিসেন্ট ইনকাম থাকলে, দেন ইউ শুড ডু ইট। সো আমার কথা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ ইউ আর রেডি, মানে হ্যাভ দ্য এবিলিটি টু টেক কেয়ার অফ ইউর পার্টনার, ওইটা হইলে আমার মনে হয় করে ফেলা উচিত। আমি এটা একটু কনক্লুশন টানবো যে আসলে আগে বিয়ে পরে বিয়ে, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাইট মানুষটাকে বিয়ে করা। এমন একজন মানুষ যে আসলে আপনি অলরেডি কমপ্লিট, আপনার সাথে ভ্যালু অ্যাড করবে। হ্যাঁ, অনেকে বলে না ইউ কমপ্লিট মি, এটা রাবিশ কথা। ইউ আর অলরেডি কমপ্লিট, তবে একজন ভ্যালু অ্যাডিং মানুষ ভ্যালু অ্যাড করে আপনাকে আরো বড় করবে। তো ওই ধরনের একজন মানুষ যে আপনার ক্যারিয়ারকে, আপনার লাইফ চয়েসকে সাপোর্ট করে, এবং ভাইস ভার্সা, so that together you can create something beautiful.
আই থিঙ্ক অনেক সময় অনেকে তাড়াহুড়া করে হুজুকের মধ্যে দিয়ে ছোট্ট একটা বিয়ে করে ফেলে, করে বলে ও মাই গড আই হ্যাভ ডান আ মিস্টেক, দেন একটা ডিভোর্স হয়, মাঝখানে দুইটা পরিবার ধ্বংস হয়ে যায়, ধ্বংস। আর এর মধ্যে যদি বাচ্চা হয়, এবং রিজনটা কি আমাদের আশেপাশে হ্যাঁ অনেক রিজনটা কি example। কি বলে ওটাকে অ্যাডজাস্ট হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে না, Adjust হচ্ছে না। ছেলে এখনো মামাস বয়, শাশুড়ি ডিস্টার্ব করে, কেমন ইউ ক্যানট ডিল আ শাশুড়ি, হাউ উইল ইউ ডিল উইথ ইউর প্রবলেমস ইন লাইফ? এখানে রুট কজ আমরা আগে আলাপ যেটা করলাম, ফান্ডামেন্টাল যেটা হচ্ছে, যেহেতু আমরা স্যাক্রিফাইস এন্ড কম্প্রোমাইজ করা শিখি না, এই যে মি টু কালচার, মানে আমি আমাকে নিয়ে ফেসবুক নিয়ে আসি, ফেসবুক ইজ অল অ্যাবাউট মাইসেলফ, ইটস নট অ্যাবাউট কমিউনিটি, ফ্যামিলি, কমিউনিটি, নাথিং। no. যার ফলে এই যে কালচারটার জন্য যখন একটা রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ, এনি রিলেশনশিপ, whether it's a boss subordinate relationship, husband wife relationship, boyfriend girlfriend, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতেই হবে, করতেই হবে। এটা না হলে এটা কোনো বড় এটা না হলে রাখে না। প্রবলেম। কিন্তু আমাদের আনফরচুনেটলি এই জেনারেশনে এই জিনিসটা আনফরচুনেটলি ওদের লার্নিংতে নাই বলে ওরা করতে পারে না, তখনই কিন্তু এই প্রবলেমগুলো হয়। ওই যে সমান 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 এগুলো কিছু আছে, এই যে, হ্যাঁ হ্যাঁ। অ্যাডজাস্টমেন্টের সমস্যা, কি অ্যাডজাস্ট আর হচ্ছে না। সমান সমান যে সব জায়গায় সমান সমান হইতে হবে এমন কোনো কথা নেই। জি, এমন জায়গায় হতে পারছে ঠিক এই জায়গায় আচ্ছা আমার পার্টনার একটু বেশি হইলো, আরেক জায়গায় আমি একটু কম হইলাম, কিন্তু সব জায়গায় সমান সমান হইতে গেলে তো আসলে ন্যাচারালি অ্যান্ড রিয়ালিস্টিক্যালি প্র্যাকটিক্যালি ইটস নট পসিবল। এবং আপনি যদি প্রকৃতির দিকে তাকান, ন্যাচারালি বললেন, প্রকৃতিও তো সমান সমান না, সমান করে সমান না। না। হ্যাঁ সবই উল্টাপাল্টা, হ্যাঁ একদম কোনো কিছুই আসলে সমান সমান না। আমি একটু সরি তুমি শেষ করে ফেলে আগে একটু বলতে চাই, আমি আজকে এপিসোড একটা কথা বলতে চাই এবং আপনাদের দুজনের মতামত আমি চাই। আমি অনেক সময় অনেক রিভল্ট করতাম আব্বা আম্মার এগেনস্টে, অনেক কিছু ওরা বলতো করতো যেটা আমি অ্যাগ্রি করতাম না। এখন আমার নিজের যত বয়স বাড়ছে আমি তত দেখছি যে বাবা মা, স্পেশালি আমি আমার আব্বার কথা বলবো, উই আর অলওয়েজ রাইট। আমার যত বয়স বাড়তেছে আই ফিল লাইক আই এম বিকামিং মাই ড্যাড। একদম একদিক থেকে আমার মেয়েকে নিয়ে যখন আমি স্কুলে যাই, আমি আমার নিজের জীবনটাকে রিলিভ করছি। আমার আবার মনে হয় আমার সেই হারানোর দিনগুলোর কথা, যখন আমি স্কুলে যেতাম, রিংস চিপস খেতাম, টিফিন নিয়ে যেতাম, বার্থডে পার্টি হতো, সায়েন্স ফেয়ার হতো, সো আই এম রিলিভিং মাই লাইফ থ্রু মাই ডটার। অন্যদিক থেকে আমার যত বয়স বাড়ছে আমি ভাবছি যে আব্বা আম্মা, স্পেশালি আব্বা যা যা বলছে, যা যা ওয়ার্নিং দিছে, সবই সত্য। আহারে যদি একটা টাইম মেশিন থাকতো, ফিরে যেতে পারতাম ফিরে না। যাওয়ার আমি তোমাকে ওই জিনিসটা বলি, সামিরকে যদি যেসব কথা বলতেছি তুমি ফলো করো, সব কথা তো সে শুনে না, জি জি কনভিনিয়েন্টলি কথা শুনে। সো আমি তোমাকে এই কথাটা আমি সামিরকে বলতেছি, লিসেন টু মি অ্যান্ড ইউর মাদার। হ্যাঁ, যেগুলো বলছি এগুলো যদি শুনো ইউল গেট দ্য বেনিফিট। একটা জিনিস কি, অ্যাবসলিউটলি মানে বাবা মারা যখন বড়, বাবা মা তো দের ইজ রিজন দের বাবা মা, তাদের যে ম্যাচুরিটি আছে, উইজডম আছে, এন্ড দে হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ ওয়ার্ল্ড। সো এখন সত্যি কথা কি, আমিও কিন্তু আমি ডেফিনেটলি আমার আব্বা আমার সাথে কখনো কনফ্রন্টেশনে যেতাম না। সো ওইটা ছিল না, বাট হয়তো বা ওনারা সব যে অ্যাডভাইস করছে সেগুলো আমি শুনি নাই, সবকিছু শুনে নাই। বাট এন্ড অফ দ্য ডে রেসপেক্টটা ছিল আগেও, যত বয়স হচ্ছে তত আমার রেসপেক্ট আরো বাড়ছে। তাদের উইজডম যে খুব চমৎকার ছিল সেটা আমরা বুঝি। ওই সময় কথাটা বলছে তখন মিনিংটা বুঝি না, এখন যত বয়স হচ্ছে তত বুঝতেছি হ্যাঁ ইট ওয়াজ মেকিং লট অফ সেন্স। এবং মাতাব ভাই, আমি অনেক দুঃখ নিয়ে বলতে চাই যে আমারই আশেপাশে অনেক বন্ধু আছে যারা ইন্টেনশনালি বাচ্চা নিচ্ছে না। তাদের সবার জন্য একটা মেসেজ যে আপনারা আসলে জানেনই না হোয়াট ইউ আর মিসিং ম্যান। আমি যখন এবার থাইল্যান্ডে গেলাম এবং আমার মেসেজ কি লেভেলে যে ডিস্টার্ব করতেছিল, তখন আমি ওকে কোলে নিয়ে ভাবতেছি আহারে আমি আমার আম্মাকে কি জ্বালাইছি। এখন আমি ফার্স্ট চাইল্ড, আম্মা মাত্র তখন 19, আমি মোটা, সারাক্ষণ মানে অনেক দুষ্ট। তো আম্মাকে আমি কত কান্দাইছি, কত জ্বালাইছি, আম্মার গায়ে বমি করে দিছি বাচ্চা বয়সে, কি করছি। অ্যান্ড আই থট ইস আগে মানে এটা কিন্তু আমার নিজের বাচ্চা না হলে আমি বুঝতামই না। এটা কোনোভাবে বোঝা সম্ভব যে আম্মা আমার জন্য কি করছে, বিকজ আমি কি কোনো কিছু মনে রাখছি এখন না। বাট আমি আমার নিজের বাচ্চাকে কোলে করে নিয়ে যখন দেখি ও বমি করতেছে, বা ওর জন্য আমি একটা কনসার্ট, একটা পার্টিতে যেতে পারছি না, আই এম স্যাক্রিফাইসিং, বা ওর মা নিজে না খেয়ে ওকে খাওয়াচ্ছে, সো আই ফেল লাইক যে আমার বাপ মা নিশ্চয়ই হুবাহু তাই করছে। সো এই রিয়েলাইজেশনটা, বাবা মার প্রতি রেসপেক্ট, ভালোবাসা বেড়ে যাওয়াটা এবং নিজেকে আরো দায়িত্বশীল, দায়িত্ববোধ একটা মানুষ তৈরি করাটা, এটা আসলে পুরাটাই হয়েছে বাচ্চা হওয়ার পর। সো মাই ফ্রেন্ডস হুএভার
না আমি আমি তোমার সাথে পুরোপুরি ডট এগ্রি করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও তাই। আমার জি, ওয়াইফ জি, এখনো জি। বলে ওদের ছোট কালটাই ছিল এত চমৎকার, সেই চমৎকার। মেসেজ আমিও ওইটা Reminisce মিস Simpler করি। times, smart এবং simpler times. আমি Nostalgic হয়ে যায়। না না আমি বলতাম, আমি যখন ইনলিভারে খাটাখাটি করে সারাদিন বাসায় আসতাম, জি, জি। ওই তিনজন এসে যখন আমাকে জড়ায় ধরতো, হ্যাঁ, আমার হ্যাঁ। ও কোলে উঠে বসতো, একজন বুকের উপরে একজন দাঁড়ায় ওটা হচ্ছে স্ট্রেস রিলিভার। আমি বলতাম আমার বিগেস্ট স্ট্রেস রিলিভার ওয়াজ দিস থ্রি। সো ওইটা ছিল। কিন্তু আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে জি, পার্সপেক্টিভের ব্যাপার। জি, জি। আমি যে লেখাটা লিখেছিলাম হ্যাপিনেসের উপর, ওটা একটা ড্যান গিলবার্ট বলে একজন ফিলোসফার আছে হার্ভার্ড, সে রিসার্চ করছে। রিসার্চ জি, করছে, জি, জি। দেখা গেছে আমেরিকাতে হ্যাপি ম্যারিড কাপল উইথ চিলড্রেন রিলেটিভলি মোর আনহ্যাপি কম্পেয়ার টু উইদাউট চিলড্রেন। Okay. Well, I agree with you completely. But there এটা are কিন্তু other ওয়েস্টার্ন, perspective এটা as well. ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যখন রিসার্চ করে দেখা যাচ্ছে, এটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। Interesting. আরেকটা ইন্টারেস্টিং জিনিস খুবই হচ্ছে, interesting. আরেকটা ইন্টারেস্টিং বলি, ওই রিসার্চে একটা আসছিল, বাবা মার ফার্স্ট এক্সপেকটেশনটা কি? আচ্ছা। ছেলে লেখাপড়া করে বড় হবে, ভালো একটা বিয়ে করবে এবং ভালো একটা চাকরি করবে। আচ্ছা। এটা কিন্তু বাবা মার এক্সপেকটেশন ইন রিয়েলিটি কি, এবং আমরা ওনারা কিন্তু আমাদের সবাইকে ড্রাইভ করতেছে ওই দিকে, ভাই তুমি ভালো করে লেখাপড়া জানো, ভালো চাকরি পাও, ভালো বিয়ে করতে পারো এবং ভালো থাকো। ভালোভাবে থাকো। ভালো থাকো। কিন্তু সামথিং, বাট এই যে ডেস্টিনেশন সেট করে দিচ্ছে হ্যাপিনেসে, দ্যাট ইজ এ রং থিং টু ড্রাইভ। Because our happiness can be in something else as well. সামথিং এলস, এবং কন্টিনিউসলি তোমার হ্যাপিনেস থাকতে হবে। এখানে দেখানো হচ্ছে ওই ডেস্টিনেশন অ্যাচিভ করলেই আমি হ্যাপি হব, আসলে তো তা না। উই হ্যাভ টু বি হ্যাপি এভরি ডে। Perfect. মানে সেদিন আমি আসলে দেখলাম- তুমি কি চাও তোমাদের ছেলেদের থেকে আসলে? Let us swag beyond to that topic ওখানে হ্যাপিনেস। এখন আমি যা দেখতে পাই আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, এভরিথিং ইজ অ্যাবাউট মানি। ডিগ্রি সব বাদ, ইটস অ্যাবাউট মানি। হাউ মাচ মানি ডু ইউ আর্ন এট দ্য এন্ড অফ এভরি মান্থ, এটা ইজ হোয়াট ড্রাইভস দেম। এন্ড তারা পুরোপুরি বিশ্বাস করে তুমি কত টাকা ইনকাম করো ডিটারমিনস হাউ হ্যাপি ইউ আর। সো আপনাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, ইয়েস অর নো, মানি ইজ দ্য কি টু হ্যাপিনেস? আপ টু সার্টেন পয়েন্ট। Yes. আমি ওখানে রিসার্চে বলি, ওখানে হার্ভার্ড রিসার্চেই তো। হ্যাঁ 2004 সালে বা 5 সালে রিসার্চটা করা হয়েছিল। আই ওখানে- থিঙ্ক ইটস আপ টু 5 লাখ টাকা। এখন ইনফ্লেশনের কারণে ধরতে পারেন আপনি 7 লাখ টাকার মতো। না, আমি বলি, আমি ইউএসএ যে ফিগারটা, ওই রিসার্চের ফিগারটা হচ্ছে ইয়ারলি $75,000 পর্যন্ত Yeah. ইট মেক্স ইউ হ্যাপি। আপনার হ্যাপিনেস সো ফিগারটা বাড়তে থাকে। সাথে হ্যাপিনেসটাও বাড়তে থাকে আপ টু ওই 75,000 জায়গাটা রিচ করার পর এটা প্ল্যাটো হইতে থাকে, হ্যাঁ। মানে আর এটা কমতে থাকে। সো একটা স্টেজে পরে মানি ডাজন্ট গিভ ইউ দ্য হ্যাপিনেস। It doesn't motivate you. You have ইভেন nothing to ইভেন look forward to. প্রমোশন ইনক্রিমেন্ট, এগুলোর হ্যাপিনেস লাস্ট করে কয়েক মাস, তারপর যে কি সে। এবং আমি একটা রিসার্চে একটা ঘটনা বলি, ওখানে যেটা আসছিল, ওরা রিসার্চ করছিল, ওরা প্রতি বছর এটা আপডেট করে। একটা যে রোড অ্যাক্সিডেন্ট যে পা কাটে না, অনেক অ্যাক্সিডেন্টে পা কাটা যায়, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে 10 পয়েন্ট স্কেলে, অ্যাক্সিডেন্টটা হওয়ার পর তোমাদের হ্যাপিনেসের লেভেল কতটুকু। তারা 10 পয়েন্ট স্কেলে 0 দিয়ে দিছে। হ্যাঁ, যে তারা ভেরি অফকোর্স তারা আনহ্যাপি হবে। Of course, sir. আরেকটা গ্রুপ নিয়েছে যারা লটারি উইনার, ওদের কাছে তোমাদের $1 মিলিয়ন জিতছে, সব জায়গায় তার ছবি আসতেছে, তোমার হ্যাপিনেস কি, সে 10 আউট অফ 10 দিয়ে দিচ্ছে। একই কোশ্চেন করা হয়েছে 6 মাস পরে, হোয়াট ইজ ইউর লেভেল অফ হ্যাপিনেস? Okay. দুজনে কিন্তু কাছাকাছি level, yes. 5-6 লেভেলে চলে আসছে। আচ্ছা। বিকজ ওটা যার কমে পা আসছে, ইম্পোর্টেড হয়ে গেছে, দে হ্যাভ লার্ন টু লিভ উইথ দ্যাট, মানে ওইটাকে তারা একসেপ্ট করে নিছে এবং তারপরে ওইটার মধ্যে তারা হ্যাপিনেস খোঁজা শুরু করছে। সো ওইটাও না একটা রিসার্চের ফাইন্ডিং, যে হ্যাপিনেস কিন্তু ইজ অ্যাবাউট হাউ ইউ একসেপ্ট ইউর ব্লেসিংস হোয়াট এভার ইউ হ্যাভ। আমার 2টা পাও না থাকতে পারতো, আমার তো একটা পাও নাই। There are many ways to look at positively. আমার ওই জায়গাটা আমার মনে হ্যাপিনেস I also say the same thing, যে একটা সার্টেন লেভেলের পর আর কত টাকা লাগবে, that's enough to be happy, to go on the holidays, to send your kids to a good school, to go to a good university, pay for everything. ওইটার পর যখন চাই, to me that is greed. Greed একটা, happiness একটা, Want and need. difference. And that's why ওইখানে একটা আমার লেখাতে যেটা আসছে, the sustainable way of happiness, যেটা আমরা আগেও আলাপ করছি, গিভিং। Right. Okay. You donate, give people, Right. এবং ওইটার থেকে যে এনজয়টা আমি ভিতর ইনার Sense of fulfillment. ওইখান থেকে আসবে। আর মানি বেশি চেস করতে গিয়ে যখন গ্রিডটা চলে আসে, এথিক্স, অনেস্টি, এভরিথিং গোজ আউট দ্য উইন্ডো। So how I look at it, এবং হয়তো আমার কাজের মাধ্যমে আপনারা বুঝতেও পারবেন, I look at happiness as my impact in the world. Okay? My impact with my work, my impact in my family, my impact in my close family, which is wife and the kid. Okay? Total. So আমি ইম্প্যাক্টটা চেস করি,
money is a logical sequence, happiness is also a logical sequence, everything is a logical sequence, but I want my life to have a meaning, my work to have an impact in every sphere of my life. So something like that, and that drives me, that gives me happiness. আমি যখন বুঝি যে আমার কাজের একটা ইম্প্যাক্ট আছে, এটা দিয়ে এই মানুষদের জীবনে বেটার হয়েছে, এটা দিয়ে আমি আমার আম্মাকে কোনো একটা হেল্প করতে পারছি, আমি আমার বাচ্চাকে একটা ভ্যাকেশন দিছি বা ভালো একটা স্কুলে পড়াতে পারছি। Exactly. মাই ইম্প্যাক্ট ইজ হোয়াট ম্যাটার্স, নট দ্য মানি। মানি তো হবেই, এটা তো আসবেই, ইম্প্যাক্ট থাকলে তো course. অটোমেটিক আসবে। সো দ্যাটস ইট। টাকা পয়সা দেখে সবকিছু হয় না, আমি এই ইদানিং যেটা আর কি দেখছি সেটা হলো কারো ইনকাম যদি থাকে 50,000, সেটাতে সে খুশি না, তা আরো লাগবে। এই যে জিনিসটা দেখছি সব, বিশেষ করে নিউ জেনারেশন যারা তোমরা আছো বা তোমাদের যারা আছে, আমি এটা দেখছি 1 লাখ টাকা হয়তো সে বেতন পাচ্ছে, কিন্তু সেটাতে সে খুব খুশি না, আরো চাই। এই যে চাওয়ার যে একটাই, কিন্তু বেশি বেশি চাইতে গিয়ে তুমি 24 ঘন্টায় 20 ঘন্টা কাজ করে তারপর তোমার ফ্যামিলি লাইফ নাই, সেই টাকার আমার কাছে কোনো দাম নেই। রাইট। এটা ওই টাকা আমি চাই না। এবং আমি স্বামী সন্তান নিয়ে ডাল ভাত খাবো, সুন্দরভাবে থাকবো, ওটাতে আমার। কিন্তু অনেক টাকা হলো কিন্তু সুখ হলো না। and that also is a root cause of lot of problem in a relationship. জি। এখন কথা বলতে constant chasing for that money to something, the then mind, you are not focusing on the relationship. Relationship also needs time, তাই না? ওটা সময় দিতে হবে। সময় লাগে একটা রিলেশনশিপ লাগে একটা গাছে রেগুলার পানি দিতে হয়, রিলেশনশিপও রেগুলার পানি দিতে হয়। ওই পানিটা কি সময়, স্পেন্ডিং টাইম। এখন আমি যদি সব যদি দিয়ে দিই পয়সা কামানোর পিছনে, তাহলে ইউ আর কম্প্রোমাইজিং, মানে নোয়িংলি ইউ আর কম্প্রোমাইজিং দ্যাট, তখন তো ইউ গেট দ্যাট রেজাল্ট। অথবা তুমি মানি ঠিক আর্ন করবা অ্যাট দ্য কস্ট অফ ইউর রিলেশনশিপ অর অ্যাট দ্য গেট অফ সামথিং এলস। যেমন ডনের একটা জিনিস খুব ভালো লাগে আমার কাছে, ও থার্সডেতে ওর মেয়ে ওর ওয়াইফকে নিয়ে, বা কখনো ইদানিং দেখি মেয়ে একটু বড় হয়েছে, মেয়েকে নিয়ে সে ঘুরে, হ্যাঁ, সে খেলার ওখানে যায়, তাকে নিয়ে 1 ঘন্টা খেলে, তারপর তাকে তার কি পছন্দ খাবারের সে ওগুলা তাকে নিয়ে খায়, অনেক সময় দেয়। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। I call it daddy daughter day. হ্যাঁ, ড্যাডি ডটার ডে। সে খুব হ্যাপি যে আজকে পাপার সাথে সে বাইরে যাবে, খুব। হ্যাঁ, প্রায় থার্সডেতে সে প্রায় করে এটা। এখন 5 you'll enjoy this life till she is still 12 আর কি। আমি তারপর আরেকটা শুরু হবে। ইনফ্যাক্ট আমার সিনিয়র ফ্রেন্ড আমাকে যেটা বলে যে যখন ও ছোট ছিল, বলে এগুলো মজার সময়, এগুলো মিস করবে না। সো আমি কিন্তু আই ট্রাই টু লিভ মাই লাইফ টু দ্য ফুলেস্ট যতটুকু সম্ভব, স্পেশালি এই উইথ ফ্যামিলি থিংস, বিকজ আমি ভাবি যে মেয়ে তো ধাম করে বড় হয়ে যাবে, দেন আল মিস, দেন তুমি আবার মাইন্ড করো না, আমি আবার ভাবি আব্বা আম্মা তো এক সময় থাকবে না, দেন আল মিস। সো আমি আসলে কোনো কিছুই বলতে চাই না, করতে চাই না যেটা তাদের মনে কষ্ট থাকে, বিকজ কোন দিন ঠাস করে চলে যাবে তখন আই ডোন্ট নো, সো তখন একটা আফসোস নিয়ে ওরা চলে যাবে। সো আমি কিন্তু মনে করি অনেক কিছু বলতেছে, আমি অ্যাগ্রি করতেছি না, আম্মা এটা বুঝে না কেন কি বলতেছে এগুলা, বাট আই wouldn't say anything to her, I would agree to it, I will tell my wife please let's do it, because I remind everyone যে আমাদের বাবা মাদের বয়স হয়েছে, আম্মা তো এখনো অনেক শক্ত এবং ইয়াং, বাট সবারই বাবা মাদের অনেক বয়স হয়েছে, তো ইয়াং হলেও যে কোনো সময় চলে যেতে হবে, সেটা ওরা সারা জীবন থাকবে না, সো you don't know when is their last day, so don't do anything that you regret for the rest of your life. Very well said. So আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি। আজকে আমরা এপিসোডের শেষে চলে আসছি, তো একটা শেষ প্রশ্ন যেখানে আমরা 2 থেকে 3 লাইন শুনতে যাব, অফকোর্স, যে জেনারেশন গ্যাপ জিনিসটা নিয়ে আপনাদের কি শেয়ার করার আছে? হোয়াটস আপ মানে গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ইট, হোয়াট ইজ দ্য জেনারেশন গ্যাপ টু ইউ এন্ড হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট ইট? না, আমি বলি প্রোগ্রামের পার্সপেক্টিভ যেটা বলি, দেয়ার ইজ নো রাইট অ্যান্ড রং। আমরা যখন জেনারেশন গ্যাপ নিয়ে বলি, থিংস আর ইভলভিং, এক একজনের কনটেক্সট, এক একজনের ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে কি অ্যাকশনটা নেওয়া উচিত। সো আমরা যে সামির যে জিনিসটা অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে চাচ্ছে, এটা কিন্তু কোনো রাইট অ্যান্ড রং না। এই যে ডিসকাশন হচ্ছে, ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট উত্তরগুলো আসতেছে, আমার মনে হয় অডিয়েন্স যেটা শেখা উচিত এখান থেকে, to learn few bits. Some will match with their context, some may not. You may disagree. I mean, I cannot expect and I must not expect যে আমি যে জিনিসটা চিন্তা করতেছি আরেকজন ওটা ফলো করবে, অবশ্যই না, কারণ আমার কনটেক্সট ছিল ভেরি ডিফারেন্ট দেন ওর কনটেক্সটটা। সো আমি মনে করবো অডিয়েন্সে আমার সাজেশন থাকবে, রিকগনাইজ দ্য ফ্যাক্ট যে এখানে জেনারেশন গ্যাপ আছে, ডোন্ট ডিনাই করলেই ট্র্যাপে পড়বেন।
সো এক্সেপ্ট দের ইজ এ জেনারেশন গ্যাপ আছে, এখন কথা হচ্ছে আমি হাউ ডু আই রিকনসার্ন দিস গ্যাপ, Right. যত সাকসেসফুল আমি করব হ্যাঁ। বোথ অন প্যারেন্টস সাইড অ্যান্ড দ্যাট আদার সাইড, Other side, yes. তাইলে কিন্তু আমরা একটা সুন্দর ফ্যামিলি, কমিউনিটি এবং দেশ করতে পারবো। সো এটাই আমার অ্যাডভাইস থাকবে সবার প্রতি। আন্টি হ্যাঁ, আমারও তাই। উনি যেটা বললো সেটাই, জেনারেশন গ্যাপ তো আছেই, এটা আমরা ফিল করছি। এটা যত কমানো যায়, যত ক্লোজ হওয়া যায় বাবা মার সাথে, অবশ্যই। এবং সন্তানরা বাবা মাকে ওইভাবে রেসপেক্ট করবে। তারপরে কি বলে ওটাকে, আমি ইদানিং যেটা দেখছি যে জেনারেশন গ্যাপ, যেমন ছেলেপেলেরা কি করে, অফিস থেকে বা ভার্সিটি থেকে এসেই গেট বন্ধ করে চলে যায় ঘরে, Yes. এবং সহজে বের হয় না, সেখানে খাওয়া দাওয়া করে, সেখানে নেয় প্লেটে। এই জিনিসটাকে আমার একদম পছন্দ না। অর্ডার করে হ্যাঁ, আমার এটা পছন্দ না। একই রকম, হ্যাঁ, আমি চাই বাচ্চারা, তোমরা যারা আছো প্যারেন্টসের সাথে একটু সময় দিবা, একটু বসবা, একটু গল্প করবা। এই গ্যাপটাকে এভাবেই কমাতে হবে। ডন ভাই ফাইনাল রিমার্ক। ব্রিজ হয় যখন রাস্তা হয়, আমরা চারপাশে একটা গ্যাপ রাখি। আজকে যদি এই রুমে আমরা 4-5 জন আছি, 20 জন ভরে ফেললে কনজাস্টেড হয়ে যাবে। সো আ লিটল গ্যাপ ইজ নট ব্যাড। কারেক্ট। হাউএভার ওই গ্যাপটা আবার টু মাচও হওয়া যাবে না। ইট ইজ ইম্পসিবল টু এক্সপেক্ট যে 40 বছরের যে জেনারেশনের গ্যাপের ব্যবধান, এটা থাকবে না। এটা থাকবে, তবে আমরা যত বেশি ক্লিয়ার ক্যান্ডিড কমিউনিকেশন, যত বেশি ওপেননেস, ফ্রেন্ডলিনেস আমরা যত বেশি প্র্যাকটিস করব, ততই গ্যাপটা কমে আসবে, এবং এর মাধ্যমে বাবা মারাও একটা ভালো ফিল পাবে, ছেলে মেয়েদেরও বাবা মাদের মনে কষ্ট দেওয়া হবে না। তবে হালকা যে গ্যাপ থাকবে এটা খারাপ না, না, এটা ভালো। এটা তো থাকবে। এবং এটা আমাদের too much বাবা মার যেন না হয়ে সময় যায়, ছিল, এই আর কি। তাই না? এটা আমাদের বাবা সবার মার সময় মধ্যে ছিল। একটা কথা আছে না, হ্যাঁ। বিউটি লাইজ ইন পারফেকশন। তো যে কোনো রিলেশনশিপে ইমপারফেকশন থাকবে, আমরা কেউই পারফেক্ট না, আমাদের সবার মধ্যে ইমপারফেকশন আছে, এবং ওটার মধ্যে কিন্তু বিউটি লাইজ করে। তখন ওই ইমপারফেকশনটা আমরা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। পারফেক্ট। তোমার সাথে আমার যেরকম জেনারেশন গ্যাপ ছিল, 10 বছর পর তোমার মেয়ের সাথে কিন্তু আমারও তোমারও হবে। হ্যাঁ, এটা জেনারেশন গ্যাপ থাকবে, কিন্তু অবশ্যই। ওটাকে যতটুকু কমানো যায়, যতটুকু ফ্যামিলিতে সময় দেওয়া যায়, বাবা মা এবং ছেলে মেয়ে সবার Understanding জন্য। the এবং আমি Respect, বলবো দ্য মোস্ট respect. ক্রিটিক্যাল স্টেজ অফ এনি প্যারেন্টিং, তার থেকে 20-21, তাই। এটা যদি ইফ ইউ হ্যাঁ। ক্যান হ্যান্ডেল ইট ওয়েল, হ্যাঁ, দেন ইউ আর right, প্রিটি মাচ। একদম, এটা হচ্ছে একদম। মোস্ট ক্রিটিক্যাল টাইম। তার থেকে 20-21 এটা I think that sums everything up, and that was another episode of the Generation Gap brought to you by Q and presented by the Daily Star. Thank you so much. Hope you guys all enjoyed. Ebong থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। wonderful, great.